এর মধ্যে কোনটা আপনাদের পরিচিত সবচেয়ে বেশি? করোনা এফেক্ট সবচেয়ে পরিচিত, তাই না? করোনা এফেক্টটা তাহলে পরে আসি। তাহলে এই ফেরানটির সাথে আপনারা পরিচিত? স্কিন এফেক্টের সাথে আপনারা পরিচিত? তাহলে আগে ফেরানটি এফেক্ট থেকে শুরু করি। ফেরানটি এফেক্ট হচ্ছে আপনাদের লিখে নেন, যেহেতু আমাদের স্লাইড কিছু নাই বোর্ডে লিখেই পড়ি। সেন্ডিং স্লাইডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটাও দেয়া যাবে। না, আসলে কি এখানে আমি যে রিডিং পড়ে পড়েই বলতে হয়, সেটা যদি বোর্ডে লিখে তাহলে স্যার আমাদের মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন গ্রুপে, আমি ওখান থেকে এই দুইটা আবার নাই, ফেরানটির স্কিনটা নাই, এটা আগে পড়াচ্ছি তো এটা আগে দিয়ে দিই। তাহলে স্যার পড়ান স্যার, এমনি পড়ে আছে। হ্যাঁ পরে দিয়ে দেন স্যার। সেন্ডিং এন্ড ভোল্টেজ greater than, এটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ receiving এটা হচ্ছে ধরেন একটা টাওয়ার, সেটা থেকে আমরা 3 ফেজ লাইন এখান থেকে নিলাম। এটার যে ভোল্টেজটা কাজ করতেছে সেটাকে আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস বলতেছি। তারপরে আমরা ধরেন যে কোনো একটা লোকালিটিতে গিয়ে আমাদের একটা সাবস্টেশন আছে, সেখান থেকে আমরা পরবর্তীতে পাওয়ারটা ইলেকট্রিসিটিটা ট্রান্সমিট করবো, এখান থেকে আরেকটা 3 ফেজ বের হচ্ছে। এটা তাহলে এই সাবস্টেশনটা এর জন্য হবে রিসিভিং এন্ড। আমি কি বলছি যে সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ লেস দ্যান রিসিভিং এন্ড ভোল্টেজ। তো এটা কি একটা আনকমন ব্যাপার না? সেন্ডিং এন্ডের ভোল্টেজটা তো বেশি থাকে আর রিসিভিং এন্ডেরটা কম থাকে, তাই না? কিন্তু দেখেন যে সেন্ডিং এন্ডের ভোল্টেজ যখন রিসিভিং এন্ডের যে ভোল্টেজ বেশি হয়ে যায়, তখন যেই ঘটনাটা ঘটে সেই ইফেক্টটাকে বলা হয় ফেরানটি ইফেক্ট। এটা দিয়ে আমি বুঝাচ্ছি, ধরেন এটা একটা টাওয়ার, হ্যাঁ, এটা টাওয়ার, এটা হচ্ছে ধরেন এই এ ফেজের জন্য এটা এখান থেকে বি ফেজ আসতেছে, আর এখান থেকে আমরা ধরেন সি ফেজ আসতেছে, একটা পয়েন্ট দেন, দুইটা পয়েন্ট দেন, তিনটা পয়েন্ট দেন। তাহলে এই এন্ডের ভোল্টেজটাকে আমরা যদি ভিএস বা সেন্ডিং এন্ড ভোল্টেজ বলি, আর এই সাবস্টেশনটাকে তাহলে আমরা পাওয়ারটা রিসিভ করতেছে আমরা বলতে পারবো না? এই যে এখান থেকে যে ট্রান্সমিশন লাইনটা যাচ্ছে, হ্যাঁ রিসিভ করতেছে, রিসিভ করতেছে এই এন্ডের ভোল্টেজটাকে আমরা বললাম রিসিভিং এন্ড। কেন? ছোট এ দেন, ছোট বি দেন, ছোট সি দেন। তো আমাদের কি হবে তখন? তাহলে ভিএসটা যে ভিআরটা বড় হয়ে যাবে। কিন্তু আপনারা কি জানেন আসলে যে লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা কি সেন্ডিং এন্ডের চেয়ে কখনো বেশি হয়ে যেতে পারে? রিসিভিং এন্ডের যে ভোল্টেজটা সেটা কি সেন্ডিং এন্ডের চেয়ে কখনো বেশি হয়ে যেতে পারে? না। এটা তাহলে একটা আনকমন ব্যাপার, তাই না? সো এটা কিভাবে ঘটতেছে দেখেন যে আমাদের এই যে ট্রান্সমিশন লাইনগুলা, এই ট্রান্সমিশন লাইনগুলা দেখেন যে আমরা আপনার ক্যাপাসিটেন্সের যদি আমি ইয়াদের করি, তাহলে ক্যাপাসিটেন্সের দুইটা মেটাল প্লেট থাকে না? স্যার এটা একটা মেটাল প্লেট আর এটা হলো 2 নাম্বার মেটাল প্লেট। সো আমরা এই ট্রান্সমিশন লাইনের এটা একটা মেটাল প্লেট ধরতে পারি, এটা আরেকটা মেটাল প্লেট ধরতে পারি। তাহলে এই ট্রান্সমিশন লাইনটার মাঝে যে ভার্চুয়াল জায়গাটা, এটা একটা ক্যাপাসিট্যান্সে রূপান্তরিত হয়, বলতে পারি আমরা? কারণ হচ্ছে দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এখান দিয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পরিবর্তে আমরা ক্যাপাসিট্যান্স লিখতে পারি না এখানে? সো এই ক্যাপাসিট্যান্সটা করে কি, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিল একটা কারেন্ট নিজের দিকে টেনে নেয়। তাহলে কারেন্টের পরিমাণটা কি আমাদের কি হচ্ছে বলুন তো? কারেন্টের পরিমাণটা এই ট্রান্সমিশন লাইনে পরবর্তীতে যাবে যে এখানে কি হচ্ছে দেখো, কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। সো এখানে আমরা যদি I1 দেই, তাহলে I এর চেয়ে I1 আইটা বড় না I1 এর চেয়ে? যেহেতু আইটা বেশি ছিল প্রথমে, তারপর নিচে ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে গেল, তারপর I1 এর দিকে যাচ্ছে। আচ্ছা, আর তাহলে আমরা I1টা রিসিভিং এন্ডে যাচ্ছে না? তাহলে যেটা যাওয়ার কথা ছিল I, সো কারেন্টটা আগের চেয়ে কম যাচ্ছে, তাই না? কারেন্ট কম মানে কি, আমাদের এখানে এই এতটুকু অংশের মধ্যে এখান থেকে ধরেন এই যে সাবস্টেশন যাওয়ার আগ পর্যন্ত এতটুকু অংশের মধ্যে পাওয়ারটা কি কনস্ট্যান্ট না? কারণ হচ্ছে সে সেম ভোল্টেজে কাজ করতেছে, সেম কারেন্টে কাজ করতেছে। ট্রান্সমিশন
সাবস্টেশনে যাওয়ার পরে তার ভোল্টেজটা ড্রপ কমে যাচ্ছে, তাই না? তার আগ পর্যন্ত তো ভোল্টেজটা সেম থাকবে, তাই না? তাহলে এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আর এই ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজটা সেটার গুণফল কি কনস্ট্যান্ট না? P equals to VI, P is equal to VI না? কিন্তু আমাদের এখানে যাওয়ার কথা ছিল VI যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে V1, তাই না? V1 টা কি কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। তাহলে V টা কি এদিকে বেড়ে যাবে না? P টাকে কনস্ট্যান্ট রাখার জন্য, বুঝতে পারতেছেন? হ্যাঁ, P টাকে কনস্ট্যান্ট রাখার জন্য V টা বেড়ে যাচ্ছে। তার মানে কি আমাদের এই যে এই অংশের মধ্যে আমাদের সেই ঘটনাটা যে ঘটতেছে, এখানে আমাদের একটা ভোল্টেজ নতুন ইন্ট্রোডিউস হচ্ছে যেটা বেড়ে যাচ্ছিল সেই পরিমাণ ভোল্টেজটা। এই ভোল্টেজটা আমাদের সাবস্টেশনের ভোল্টেজটা ধরানো হচ্ছে আমাদের VR আমরা বলছিলাম। আর এই V প্লাস VR ভোল্টেজটা হচ্ছে আমাদের যেটা আমাদের VS যেটা সেন্ডিং এন্ড ভোল্টেজটা, আচ্ছা বড় হবে না এখানে? বোঝা গেল এই ব্যাপারটা? আপনারা যদি সার্কিট আঁকেন তাহলেও বুঝতে পারবেন যে সার্কিটে যদি এখানে একটা আপনি সোর্স দেন, আমাদের পুরো ড্রপটা এই রেজিস্ট্যান্সে হওয়া দরকার ছিল, তো মাঝখানে এখানেও কিছু ড্রপ হয়ে যাচ্ছে, এখানে ধরেন V1 V2, তাহলে এইটা প্লাস আগে ছিল ধরেন এই যে ভিটা VS টাই V2 কে সাপ্লাই দিত, তো এখন আর V1 যোগ হচ্ছে, তাহলে V1 প্লাস V2 টা গ্রেটার দ্যান VS হবে না? এই ঘটনাটাকে বলা হয় পেনাল্টি ইফেক্ট। তাহলে আমাদের কি মেইন কারণটা কি? আমাদের যে ট্রান্সমিশন লাইন গুলা, সেটা যে দুইটা ট্রান্সমিশন লাইনের যে মধ্যবর্তী গ্যাপটা সেটা হলো ক্যাপাসিট্যান্স হিসেবে কাজ করে। সেই ক্যাপাসিট্যান্সটা চার্জ হবে না, চার্জ হওয়ার জন্য সে নিজে থেকে কারেন্ট টেনে নেবে না, সেই কারেন্টটা টেনে নেওয়ার জন্য সাবস্টেশনের যেই কারেন্টটা যাচ্ছিল সেটার পরিমাণ কমে যায়, তাই না? কারণ একটা অংশ ক্যাপাসিটরের মধ্য দিয়ে যায়, যে কারেন্টটা কমে গেল সেই কারেন্টটা কমে যাওয়ার কারণে এই অংশে আবার আমাদের ভোল্টেজ এই পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ভোল্টেজটা বেড়ে যাবে, তাই না? ভোল্টেজ যদি এখানেও একটা ড্রপ হয় প্লাস আবার এখানেও ভোল্টেজ আছে, দুইটার যোগফল কিন্তু এই সেন্ডিং এন্ড থেকে বড় হয়ে যাবে, তাই না? নরমালি কি হওয়া উচিত? আমাদের সেন্ডিং এন্ডের যে ভোল্টেজটা সেটা সমান রিসিভিং এন্ড হওয়া উচিত না? এটাই তো আইডিয়াল কেস। আপনারা তো এটা জানেন যে আমরা যেটা আমরা সাপ্লাই করি সেটা আমরা চাই সেটা পুরোটুকু রিসিভিং এন্ডে যায়, মাঝখানে কোনো লস না হোক। লস হওয়া মানে তো খারাপ, তাই না? কিন্তু এখানে আবার উল্টা, মানে সাধারণত কি হয়? সাধারণত হচ্ছে VS গ্রেটার দেন VR হয়, কারণ এই যে ট্রান্সমিশন লাইনে যেতে যেতে মাঝখানে কিছু লস হয়ে যায়, VL হয়ে যায়, বুঝা গেল? কিন্তু ঘটনা ঘটে আবার উল্টা, আমাদের রিসিভিং এন্ডে ভোল্টেজ সে আবার পাচ্ছে বেশি, সো এই ঘটনাকে বলা হয় পেনাল্টি ইফেক্ট। বুঝা গেছে? সবাই বুঝলেন ব্যাপারটা? নাকি আরেকবার আমি রিভিউ করব? স্যার রিসিভিং এর যে বেশিটা হয় কিভাবে ক্যাপাসিট্যান্সের মতো? ক্যাপাসিট্যান্সের জন্য এই যে মাত্র বললাম যে এখানে একটা যদি ক্যাপাসিট্যান্স হয়ে থাকে সে তো নিজেকে চার্জ করে রাখতে চাইবে, তখন সে নিজে থেকে কারেন্ট টেনে নেবে। কারেন্ট টানলে তার মানে কি আমাদের পরবর্তী যে কারেন্ট যাচ্ছে সেটা কমে গেল, সেই কমে যাওয়া কারেন্টটাকে পাওয়ারকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় ভোল্টেজটাকে বেড়ে যেতে হবে না? তখন এভাবে সামারি আবার রিপিট করব। আচ্ছা দেখেন আমরা হচ্ছে এই এখানে ধরেন একটা আমাদের টাওয়ার আছে, টাওয়ার থেকে আমরা 3 ফেজ লাইন নিয়ে আমাদের সাবস্টেশনে আমরা সেই লাইনটা দিচ্ছি। তার মানে কি এখানে আমাদের VS আছে আর সাবস্টেশন যে ভোল্টেজটা পাবে সেটা হলো VR, বা সাবস্টেশনে যাওয়ার আগের যে ভোল্টেজটা সেটা VR পাবে। আমরা চাই কি VS যেটা যাবে সমান VR হবে, মাঝখানে কোনো লস হবে না, তাই না? সেন্ডিং এন্ড ভোল্টেজটা রিসিভিং এন্ড ভোল্টেজের সমান হবে। নরমালি কি হয় এই ট্রান্সমিশন লাইনে যাওয়ার সময় কন্ডাক্টর গরম হওয়ার কারণে বা যেভাবে হোক কিছুটা লস হয়ে যায়, হিট লস হয়ে যায়। নরমালি কি হয় VS গ্রেটার দেন VR হয়, যতটুকু ভোল্টেজ যাওয়ার কথা রিসিভিং এন্ডে ততটুকু যায় না। কিন্তু আমরা একটা নতুন একটা ফেনোমেনন বা ঘটনা দেখতেছি, সেটা হচ্ছে সেন্ডিং এন্ডের চেয়ে রিসিভিং এন্ডের চেয়ে বড় হয়ে যাওয়া। এই ঘটনাটা কিভাবে ঘটে? এই যে আমরা দুইটা কন্ডাক্টর বা ট্রান্সমিশন লাইন দেখতেছি, এটাকে আমরা যদি দুইটা কন্ডাক্টর হিসেবে কল্পনা করি, তাহলে দুইটা মেটাল প্লেট হিসেবে কল্পনা করি, তাহলে মাঝখানের যে জায়গাটুকু এটাকে আমরা একটা ক্যাপাসিটর ভেবে নিতে পারি না? ক্যাপাসিটর যদি ভেবে নেই, ক্যাপাসিটরের ধর্ম হচ্ছে সে চার্জ করে রাখবে, সে স্টোর করে রাখবে, সে একটা অংশ কারেন্ট নিজের দিকে টেনে নিবে। সো এই যে কারেন্টটা যাচ্ছিল এখানে আই কারেন্ট গিয়ে দেখলো যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট গিয়ে এখানে যাবে না, আই ড্যাশ বললাম, সেই কারেন্টটুকু কমে যাওয়ার পরে I1 কারেন্টটা এদিকে বের হবে না? তাহলে আমাদের আগে পাওয়ার ছিল P = VI, এখন পাওয়ার P = VI1 হয়ে গেল না?
সেই পাওয়ারটা তো কনস্ট্যান্ট, তার কারণ হচ্ছে যে ট্রান্সমিশন লাইনটা তার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার যে ভোল্টেজটা সেটা তো কনস্ট্যান্ট, এই জন্য পাওয়ারটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট পাওয়ারকে রাখতে হলে আমাদের ভিটাকে বাড়িয়ে দিতে হবে। তখন কি হবে? তখন ভিটা একটা বেড়ে গেল না, যেটাকে আমাদের কোথাও আমরা সাপ্লাই দিয়েছি এই ভোল্টেজটা আলাদাভাবে, এটা তো একটা ভার্চুয়ালি হয়ে গেল না, এটা তো একটা মানে আনন্যাচারাল ঘটনা, তাই না ব্যাপারটা? সো এই যে এখানে আমাদের এই জন্য ঘটনাটা ঘটে হচ্ছে এটা, সেন্ডিং এন্ডের চেয়ে আমাদের রিসিভিং এন্ডেরটা বেশি হয়ে গেল, এই ঘটনাটাকে বলা হয় ফেরান্টি এফেক্ট। আপনি একটু এটাই তুলে না, আমি যে স্লাইডটাই দেবো না সেখানে এই মানে ছবি আঁকা এই এইভাবে নাই, সেখানে ঘটনাগুলো লেখা আছে। আপনাদের এক্সামে আসলেও ফেরান্টি এফেক্ট ব্যাখ্যা করতে বলা হবে, সেখানেও আপনার এই ঘটনাগুলো লিখতে হবে, কিন্তু এই যে এভাবে লিখতে হবে। এই কথাগুলোই লাইন করে লেখা আছে, হ্যাঁ, এরকম ইকুয়েশন দিয়ে লেখা নাই, এটা আপনি একটু নিয়ে নিতে পারেন। এই গেল আমাদের হচ্ছে ফেরান্টি ইফেক্ট। আমি এটা মুছে দেবো, তাহলে আমরা এরপর স্কিন ইফেক্টে যাই। স্কিন ইফেক্টটাও আপনারা মোটামুটি পরিচিত, তাই না? সবচেয়ে পরিচিত হলো করোনা ইফেক্ট। স্কিন ইফেক্টটা যদি আমরা বলতে চাই, স্কিন ইফেক্ট হচ্ছে ধরেন যে এটা একটা আমাদের কন্ডাক্টর ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সেই কন্ডাক্টরের তারটা। ধরেন কন্ডাক্টর ম্যাটেরিয়ালের স্কিন ইফেক্টের জন্য কি হয় বলেন তো? এই যে সারফেসটা, সারফেসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার একটা যে প্রবণতা, সেটাকে বলা হয় স্কিন ইফেক্ট। আর এই যে বিশাল অংশ মাঝখানে একটা খালি অংশ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কোর। কোর আর এই যে এই অংশটাকে বলা হয় আউটার সারফেস। এসি কারেন্টের জন্য বা অল্টারনেটিভ কারেন্টের জন্য সারফেসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার যে প্রবণতাটা, সারফেসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোয়িং, এই যে ঘটনাটা, একে বলা হয় হচ্ছে স্কিন ইফেক্ট। শুধু এটা এসি কারেন্টের জন্যই ঘটে। কেন ঘটে সেটা আমি একটু এখন বলবো। আর ডিসি কারেন্টের জন্য কোনো স্কিন ইফেক্ট নাই। সো তাহলে আপনারা এখান থেকে একটা ব্যাখ্যা আপনারা দিবেন যে ফ্রিকোয়েন্সির সাথে স্কিন ইফেক্টের সম্পর্কটা কি। ফ্রিকোয়েন্সি যত কম থাকে স্কিন ইফেক্ট তত কম থাকে, তাই না? ডিসি তে ফ্রিকোয়েন্সি আছে কোনো? জিরো না। তাহলে ডিসি তে স্কিন ইফেক্ট নাই, কারণ আমরা বলতে পারি না ফ্রিকোয়েন্সি যত কম থাকে স্কিন ইফেক্ট তত কম থাকে। আর এসি কারেন্টে হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই হইলে স্কিন ইফেক্টটা বেশি, স্কিন ইফেক্টও বেড়ে যাবে। স্যার। সো এখন আমি একটু বলি এটা কি এখানে, তারপর আমি যে কোরের মধ্য দিয়ে কেন কারেন্ট যায় না, সারফেসের মধ্য দিয়ে কেন যায়, সেটা একটু আপনাদের সাথে ব্যাখ্যা করি। স্যার এই স্কিন ইফেক্টের সময় ফ্রিকোয়েন্সি তো হাই হয়ে যায়, স্কিন ইফেক্টের সময় হাই হয়ে যায়, হাই হলেই স্কিন ইফেক্টটা হয়। হাই ফ্রিকোয়েন্সি তো আপনার হচ্ছে জেনারেশন যেখানে হয় সেখানে স্কিন ইফেক্ট ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করে না, ফ্রিকোয়েন্সির জন্য স্কিন ইফেক্টটা কন্ট্রোল করে। এখন এই যে আপনার এই কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আঁকলেন, এই কন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা ছোট ছোট অনেক অংশ যদি ভাগ করি, ধরেন এরকম বাবল দিয়ে পুরো এই কন্ডাক্টরটি ভরা, তাহলে এটাকে যদি আমরা জুম করি তাহলে এরকম দেখবো না? ধরেন যে একটা কন্ডাক্টর অনেক ছোট ছোট এরকম কন্ডাক্টর সমন্বয় ঘটে, তাহলে ছোট একটা কন্ডাক্টরে আমরা যদি বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করতে পারি, সেটা দিয়ে যদি স্কিন ইফেক্ট ব্যাখ্যা করতে পারি, তাহলে আমরা টোটাল কন্ডাক্টরের জন্য স্কিন ইফেক্টটা ব্যাখ্যা করতে পারবো না। তখন দেখেন যে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে ধরেন কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার পরে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে না? এখন এই কন্ডাক্টরের মধ্য দিয়ে চারপাশে কারেন্ট যাওয়ার কারণে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে। এখন এর ম্যাগনেটিক ফ্লাক্সটা এর পার্শ্ববর্তী একটা কন্ডাক্টর যদি এখানে থাকে, সে অনুভব করবে না এই ম্যাগনেটিক ফ্লাক্সটা? জি।
এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স অনুভব করার একটা ঘটনা আপনারা আগেও করছেন, কোথায় করছেন বলুন তো? ডিসি মোটর পড়েছিলাম আমি আপনাদের, ডিসি মোটরের সময় বলছিলাম যে এই যে হচ্ছে যে এটা হলো ধরেন একটা পার্মানেন্ট ম্যাগনেট, তারপর এটা ধরেন একটা কয়েল আছে আমাদের, কয়েলের মধ্যে ধরেন আমরা একটা কারেন্ট ফ্লো করলাম, ডিসি কারেন্ট, এটা গেল এখান দিয়ে গেল, এটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আছে, তাহলে মোটরটা ঘুরবে না? মোটরটা তো ঘুরবে, কিন্তু এই যে কয়েলের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে সেটা এই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আছে, তার জন্য এই কয়েলের মধ্যে নিজস্ব একটা ইএমএফ প্রডিউস হবে না, যেটাকে আমরা ব্যাক ইএমএফ বলতাম না? ব্যাক ইএমএফ মনে আছে? ব্যাক ইএমএফটা কি, যে কারণে তৈরি হয় সেই কারণকেই বাধা দেয়, তাই না? ব্যাক ইএমএফটা ধরেন যে ডিসি মোটরের যদি আপনি কিভাবে আপনি সার্কিট ডায়াগ্রামটা আঁকেন, এটা হচ্ছে আপনার সেই যে বাইরে থেকে যে সাপ্লাইটা দিচ্ছিলেন সেটা, আর এখানের মধ্যে ধরেন একটা রেজিস্ট্যান্স আমরা দিলাম, কারেন্ট যাচ্ছে আইডিসি, আর এই যে এখানে একটা উল্টা পথে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেটাকে আমরা নাম দিচ্ছিলাম ব্যাক ইএমএফ। তাহলে এখানে কারেন্টটা কি এটার উল্টা পথে না? মেইন যে সার্কিট তার উল্টা দিকে না কারেন্টটা? এই ব্যাক ইএমএফটা করে কি, এই যে এই কারেন্টটা যে যায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তার মানে কি, এটা কিন্তু তৈরি হইছে হচ্ছে এর মাধ্যমে, এই বাইরে থেকে যে ডিসি ভোল্টেজটা দিলাম তার কারণেই কিন্তু এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু ওই কয়েলটা আবার ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আসার কারণে তার নিজের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়, সেই ভোল্টেজটা করে কি, সে যে কারণে তৈরি হয়েছে সেই কারণকে বাধা দেয়। আমি কিভাবে বাধা দিবে? কারেন্ট যেদিকে যাচ্ছিল তার ডিফারেন্ট দিকে একটা ভোল্টেজ সে অনুভব করে, তার মানে কি এই কারেন্টটা মেইন কারেন্টটা যেটা সে এখন বাধা পাচ্ছে না, বোঝা যাচ্ছে? সো এই ঘটনাটা এখানে চিন্তা করেন যে এই কন্ডাক্টরের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, আর এই কন্ডাক্টর নিজের মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছিল, তাহলে এর ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এখানে একটা ইএমএফ তৈরি হবে না, এবং এইটাকে বলা হয় ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফটা আবার করবে কি, এর যে কারেন্টটার জন্য, এর কারেন্টটা যাওয়ার জন্যই তো এর মধ্যে ব্যাক ইএমএফ তৈরি হয়েছে, তাই না? উপরের কন্ডাক্টরের জন্য নিচেরটা ব্যাক ইএমএফ তৈরি হয়েছে না? এখন এই তাহলে কি করবে বলেন তো, এই যে এর কারেন্টটাকে বাধা দেওয়ার একটা চেষ্টা করবে না, বোঝা যাচ্ছে? একটু আপনারা এটার সাথে একটু এটা রিলেট করেন, তাহলে হয়তো একটু বুঝতে পারবেন। একটু 1 মিনিট দেখেন। দেখছেন? স্যার উপরে বেগিংয়ের তো ইয়ে তো ভেরিফিক প্লাস আর নিচেটা তো একই সবার মধ্য দিয়েই কারেন্ট আছে, কিন্তু উপরেরটার জন্য নিচে আর একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, তাই না? উপরটা তো হচ্ছে একটা কিভাবে কেন তৈরি হয় স্যার? হ্যাঁ বলো। আর নিচেরটা তো মানে শুধু একটা কেবলের মধ্যেই সীমাবদ্ধ আছে। হ্যাঁ, নিচেরটা একটা কেবল, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার একটা কেবল নিয়ে অসংখ্য যদি আমরা টুকরা করি, ছোট ছোট টুকরা করি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটার মধ্য দিয়েই কারেন্ট যাচ্ছে, কিন্তু হয় কি, একটার একটার ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য আরেকটা ব্যাক ইএমএফ তৈরি হয়। তার মানে কি হলো বলেন তো? তার মানে উপরেরটার জন্য নিচেরটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা বাধা পাচ্ছে না। আবার বলি না, ভেঙে বলি, আমরা অনেক বুঝতে পারতেছি। ধরেন আমরা এই যে এই অংশটা, এটাকে আমরা জুম করলাম, জুম করে পেলাম এটা, আর এর পরের অংশটা এটাকে আমরা জুম করে পেলাম এটা। সো এটার মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে, এটার মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা একে এসে কাট করবে না এই কন্ডাক্টরকে? হ্যাঁ, কাট করলো, তাই না? কাট করার পরে আমরা এই যে এই ব্যাখ্যার মাধ্যমে দেখলাম না, যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে রাখি, সেই কন্ডাক্টরটা একটা ব্যাক ইএমএফ অনুভব করে, তাই কি না? এখানে তো এটা পড়লাম, তাই না? সো এই তারটা একটা ব্যাক ইএমএফ অনুভব করবে,
হ্যাঁ জি করতে করবে, কিন্তু এর নিজের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, জি হচ্ছে ব্যাক ইএমএফটা তো তার বিপরীত দিকে একটা কারেন্ট যাওয়ার ট্রাই করবে, তাই না? তার মানে কি এই কারেন্টটা বাধাপ্রাপ্ত হচ্ছে না নিচের কারেন্টটা যাওয়ার জন্য। এই ঘটনাটা কোথায় সবচেয়ে বেশি হয় বলেন তো? এই ঘটনাটা যত এই দেখেন আউটার যে সারফেসটা এর উপরে কি কোনো আর এরকম কন্ডাক্টর আছে না, তাহলে এই কি এই আউটার প্রথম যে কন্ডাক্টরটা তাকে বাধা দেওয়ার কিছু আছে? তার মানে হচ্ছে এই যে সারফেসটা তার ঘিরে যতগুলো আপনার ছোট ছোট কন্ডাক্টর কল্পনা করবেন এরা কি বাইরের কারো দ্বারা বাধা হচ্ছে? কারণ এর পরে তো আর কোনো কন্ডাক্টরের কিছু নাই, কিন্তু যত ভিতর দিকে আসবেন এ বাধা দিছে একে, এ বাধা দিছে একে, এ তারপরটাকে বাধা দিছে, তাহলে মাঝখানের এরিয়াটার বাধা পড়ার প্রবণতা সবচেয়ে বেশি না? কারেন্ট ফ্লো হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি না? মানে ফ্লো কম হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি না? তার মানে হচ্ছে এই এটাকে বলা হয় স্কিন ইফেক্ট। এই বড় অংশটায় কোনো কারেন্ট ফ্লো হয় না, সারফেসের মধ্যে দিয়ে সব কারেন্ট ফ্লো মানে সাইড দিয়ে যায় সাইড দিয়ে যায়। আর এটা হলো এসির ক্ষেত্রে হবে, এসি না হচ্ছে এর সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে, আপনারা দেখতে পাবেন। আর বোঝা গেছে ব্যাপারটা কি? একটু নোট করে নেন আপনারা। এটা সবাই লিখে নিচ্ছেন? ওকে, তাহলে স্কিন ইফেক্টটা আপনারা বুঝতে পারবেন কেন সারফেসের মধ্যে দিয়ে শুধু কারেন্ট ফ্লো হয়। আচ্ছা, এবার আপনাদের বহুল পরিচিত যেটা করোনা ইফেক্টটা আসে, তাই না? করোনা তো সবাই জানেন, তাই না? করোনার সাথে ফেরানটির একটু হালকা মিল আছে। আমরা আবার একটা টাওয়ার আঁকি, টাওয়ার থেকে মনে করেন একটা এখানে একটা ফেজ, একটা ফেজ, এখানে একটা ফেজ গেল। করোনাটার পরে কি যে আপনার এই যে দুইটা আপনাদের ট্রান্সমিশন লাইন গেল বা দুইটা কন্ডাক্টর গেল, এটাকে আপনার এটা একটু জুম করে আমি আঁকি, কারণ এটা হচ্ছে সেই জুম অংশটুকু। স্কিন ইফেক্টের মাধ্যমে আমরা কি জানি? এর সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি না? সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার প্রবণতার কারণে যখন হচ্ছে যে এই ট্রান্সমিশন লাইনের আশেপাশের যে অ্যাটমসফিয়ারটা, ওয়েদারটা যদি হচ্ছে যে বাতাসটা থাকে, ভালো মতো ধরেন এতটুকু অংশ চিন্তা করি, এখানে যে বাতাসটা থাকে সেই বাতাসটা যদি আপনার ওয়েদারটা এরকম হয় যে বাতাসটা আয়োনাইজড হয়ে থাকে, কখন হয় এটা বলেন তো? এয়ার ইজ বৃষ্টির সময়, হ্যাঁ বৃষ্টির সময় হতে পারে আয়োনাইজড। তখন হয় কি যে আমাদের ইলেকট্রন তো এখানে আছে, তার যে বাতাসের যে ইয়াগুলা চার্জগুলা আয়নগুলা সেটা মনে করেন আমরা এখানে এটা দিয়ে রাখবো চার্জগুলো এখানে। সো এই যে স্কিন ইফেক্টের জন্য সারফেসের মধ্যে যে ইলেকট্রনগুলো সেটা গিয়ে বাতাসের যে আপনার চার্জ আছে তাকে গিয়ে সংঘর্ষ করে। তখন কি ঘটে বলেন তো? একটা ভায়োলেট বা বেগুনি একটা আভা তৈরি হয়, ভায়োলেট রে তৈরি হয়। তার সাথে কি হয় আমার সময় বলেন তো? হিসিং নয়েজ হয় না একটা? হিসির শব্দ হয় একটা, আর কি হয়? ওজোন গ্যাস তৈরি হয়।
এই যে এই ঘটনাগুলা একে বলা হয় করোনা। তার মানে কি যে আপনারা যে কন্ডাক্টরটা ব্যবহার করতেছেন সেই কন্ডাক্টরের একটা তার চারপাশে আউটার একটা লেয়ার তৈরি হয়ে সেই কন্ডাক্টরের ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে ভার্চুয়ালি, সেটা আপনারা বলতে পারেন। কারণ এটাও যদি আপনার এই ইলেকট্রনটা গিয়ে হচ্ছে এখানকার একটা চার্জকে সংঘর্ষ করে, তার মানে কি ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে আমরা বলতে পারি না? তাহলে ইলেকট্রনটা এই তারের প্রস্থের ক্ষেত্রফলটা বেড়ে গেছে আমরা বলতে পারি। ইলেকট্রন ফ্লো করাটাই তো আমাদের মেইন উদ্দেশ্য, তাই না? ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে ইলেকট্রনটা যদি ট্রান্সমিশন লাইনের বাইরে গিয়ে আবার প্রবাহিত হওয়া শুরু করে, তাহলে আমরা বলতে পারি না যে ট্রান্সমিশন লাইনটার ডায়ামিটার বা ব্যাসার্ধ বেড়ে গেছে? ভার্চুয়াল ভাবে বলা যায় না। সো এই যে এই ঘটনাটা একে বলা হয় করোনা ইফেক্ট। আর করোনা ইফেক্টটা কখন সবচেয়ে বেশি হয়? যখন হচ্ছে ট্রান্সমিশন লাইন যে কোনো দুইটা ফেজের মধ্যে ডিসটেন্সটা যখন কম থাকে, ডিসটেন্সটা যখন কম থাকে তখন কি হয়, আপার যে লাইনটা তার জন্য একটা তার চারপাশে করোনা ইফেক্ট তৈরি করে, আর কাছাকাছি কন্ডাক্টর থাকার কারণে এও করোনা ইফেক্ট তৈরি করে। সো এই দূরত্বটা যত তার কাছে থাকবে করোনা ইফেক্ট বেড়ে যাওয়ার প্রবণতা তত বেশি না, দুইটা ট্রান্সমিশন লাইন কাছাকাছি থাকার কারণে। সো এগুলোই হচ্ছে করোনা ইফেক্ট কি সেটা আপনারা দেখবেন। আপনারা এই যে এই কথাগুলোই আপনারা যখন থিওরি করবেন তখন একটু সেখানে বলা থাকবে। মেইন ঘটনা হচ্ছে এই জিনিস যে আউটার লেয়ারের ইলেকট্রনগুলো বাতাসের পার্টিকেল আয়োনাইজড পার্টিকেলের সাথে গিয়ে সংঘর্ষ ঘটে, যেমন করে বিদ্যুৎ চমক হয়। বুঝতে পারছেন? বিদ্যুৎ চমকের মধ্যেও কিন্তু চার্জ থাকে, সেই চার্জগুলা পাশের আরেকটা মেঘের সাথে যখন ঘর্ষণ লাগে তখন হচ্ছে এই চার্জগুলা তার পাশের কোনো চার্জের সাথে গিয়ে ধাক্কা খায় বা সংঘর্ষ ঘটে, তখন হচ্ছে সেখানে কিন্তু স্পার্ক ঘটে। ঘটনা সেম, কিন্তু লোয়ার লেভেলে এই আপনার করোনা ইফেক্টের সময় ঘটে এখানে। করোনা ইফেক্টের আপনারা স্লাইড তো দেখতে পারতেছেন না, কিছু জিনিস আমি বলে দিই। করোনা ইফেক্টের যেগুলা একটা টপিক লিখেন খাতায়, ফ্যাক্টরস এফেক্টিং করোনা, মানে কোন কোন জিনিসগুলো করোনা ইফেক্টকে প্রভাবিত করে। এক নম্বর লিখেন হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটা মাত্র বললাম। যদি আপনার চারপাশের বাতাসগুলো হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন হচ্ছে আপনার করোনাটা বেড়ে যাবে। তারপর হচ্ছে কন্ডাক্টর সাইজ, তারপরে হচ্ছে স্পেসিং বিটুইন কন্ডাক্টরস। এগুলো আপনাদের ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে কিন্তু। তারপর হচ্ছে লাইন ভোল্টেজ। প্রথমে আপনারা অ্যাটমসফিয়ারে কি আছে দেখেন, যে যখন স্টর্মি ওয়েদার থাকে বা হচ্ছে ঝড়ো হাওয়া থাকে তখন হচ্ছে নাম্বার অফ আয়নস ইন এয়ার ইজ মোর দেন নর্মাল, মানে নর্মালের চেয়ে বাতাসে আয়নগুলো বেশি থাকে। যে ট্রান্সমিশন লাইনটা যেই অ্যাটমসফিয়ারে আছে তার সেটা আগে নর্মাল ওয়েদারে যে পরিমাণ আয়ন থাকতো বাতাসে, স্টর্মি ওয়েদারে তার থেকে বেশি আয়ন থাকে, তখন হচ্ছে করোনা সংগঠিত হওয়ার প্রবণতা বেশি থাকে। আচ্ছা, কন্ডাক্টর সাইজটা কি দেখেন, কন্ডাক্টর সাইজ এরা বলতেছে যে যদি কন্ডাক্টরের সারফেসটা মসৃণ হয় তখন হচ্ছে করোনা এফেক্টটা কম হয়, আর যদি কন্ডাক্টরের আউটার লেয়ারটা যদি অমসৃণ হয় বা হচ্ছে ইরেগুলার শেপের হয়, সারফেসটা হচ্ছে এবড়ো-থেবড়ো হয়, তখন হচ্ছে করোনা সংঘটিত হওয়ার প্রবণতা বেড়ে যায়। বুঝতে পারছেন? সো এটা হলো কন্ডাক্টর সাইজ আপনারা লিখবেন। তারপরে স্পেসিং বিটুইন কন্ডাক্টরস, মাত্র বললাম যে দুইটা কন্ডাক্টরের মধ্যে যে ডিসটেন্সটা সেটা যদি ছোট হয় করোনা সংঘটিত হওয়ার প্রবণতা বাড়ে, তাই না? আর ডিসটেন্স বেড়ে গেলে ওই যে বাতাসটা তাকে আয়নগুলোকে সংঘর্ষ করার জন্য তার বেশি ফোর্সের দরকার হয়, যেটা কন্ডাক্টর ইলেকট্রনগুলোর মধ্যে থাকবে না যদি বেশি দূরত্বে থাকে। তারপরে দেখেন যে লাইন ভোল্টেজের ব্যাপারটা দেখেন, যে
যদি লাইন ভোল্টেজ ধরেন যে এই যে ট্রান্সমিশন লাইনটা সেটা হচ্ছে আপনার 11 কেভি একটা লাইন, সেই 11 কেভি লাইনের জন্য যে আপনার করোনা সংঘটিত হওয়ার প্রবণতা সেটা একটু কম থাকে। সো লাইন ভোল্টেজটা যত বেশি থাকবে করোনা সংঘটিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ভোল্টেজকে ক্রস করে গেলে ট্রান্সমিশন লাইনের জন্য করোনা সংঘটিত হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজ। এটা টপিক একটা নাম লিখে রাখেন আপনার একপাশে, ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজ। যে ভোল্টেজে ক্রস করে গেলে ট্রান্সমিশন লাইনে করোনা সংঘটিত হওয়ার প্রবণতা হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজ। ট্রান্সমিশন লাইনে করোনা সংঘটিত হওয়ার প্রবণতা বেশি থাকে তাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজটা সাধারণত কি ভোল্টেজ হয় বলেন তো? লাইন টু নিউট্রাল বা হচ্ছে ফেজ ভোল্টেজ নাকি লাইন টু লাইন ভোল্টেজ? এই যে ক্রিটিক্যাল ডিসরাপ্টিং ভোল্টেজটা এটা কি ধরনের ভোল্টেজ? লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? লাইন হচ্ছে ফেজ ভোল্টেজ। হ্যাঁ, ফেজ ভোল্টেজ। আচ্ছা, ওকে। এরপরে আপনারা ফ্যাক্টরস এফেক্টিং করোনা এটা তো দেখলেন। এরপর আর দুইটা টপিক লিখেন, একটা হচ্ছে disadvantages of advantages of corona, and advantages of corona, আরেকটা টপিক লিখেন হচ্ছে methods of decreasing corona। এগুলো আপনাদের আজকে দিয়ে দেবো, আজকেও আপনার কালকে আমি দিয়ে দেবো। ডিক্রিজিং বা রিডিউসিং দিয়ে দিতে পারেন, মেথডস অফ ডিক্রিজিং বা রিডিউসিং করোনা। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজে প্রথমে আসেন। ডিসঅ্যাডভান্টেজে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার সারফেসে ইলেকট্রনগুলো লাভ দিয়ে অ্যাটমসফিয়ারের চার্জের সাথে বাড়ি খায়, তাহলে মেইন কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনটা কমে গেল না পাস হওয়ার জন্য, তাহলে লাইনে একটা লস হয়ে গেল না, আমরা বলতে পারি না? বলতে পারি। আচ্ছা, ওকে। তারপরে দেখেন যে আমি প্রথমে লিখছিলাম করোনা কি সেই সময় বলার জন্য O3 কিসের সাংকেতিক ফর্ম? তাই না? ওজোন গ্যাস তৈরি হয় করোনা ইয়ার জন্য। সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে কন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলোকে ক্ষয় করে দিতে পারে বা এরোশন ঘটাইতে পারে। তো এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আপনারা বলতে পারেন, অ্যাডভান্টেজে আসেন। অ্যাডভান্টেজ আসলে এই যে আপনারা একটু চিন্তা করেন যে কন্ডাক্টরগুলো যে বাইরে গিয়ে ইলেকট্রনগুলো বাইরে গিয়ে আপনার ইলেকট্রিসিটি প্রবাহিত করতেছে, এর মাধ্যমে কি কন্ডাক্টরের ডায়ামিটারগুলো বেড়ে যায় আমরা বলতে পারি না? ব্যাসার্ধ, করোনা ব্যাসার্ধ বেড়ে গেল না, আমরা বলতে পারি এটা। সো এই যে বেড়ে যাওয়া ব্যাসার্ধটা, এটা আমরা যখন করবেন তখন এটা পাবেন যে কন্ডাক্টরের ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, এটা হলো সুবিধা। এরপর দেখেন যে করোনা রিডিউসেস দ্য ইফেক্টস অফ ট্রানজিয়েন্টস প্রডিউসড বাই সার্জেস। আচ্ছা, এই করোনা ইফেক্টটা আপনার হচ্ছে সার্জের জন্য যে ট্রানজিয়েন্টটা ঘটে তাকে বাধা দেয়। তো এগুলো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখবেন আপনারা। আর এরপরে যে প্রশ্নটা এটা হচ্ছে মেথডস অফ রিডিউসিং করোনা এফেক্ট। এটা প্রধান কারণ পদ্ধতিটা আমরা বলেন তো, একটু আগে বলছি কিভাবে করোনা এফেক্ট কমাতে পারবেন। সো এই যে দুইটা কন্ডাক্টর বা দুইটা ট্রান্সমিশন লাইনের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, এটা বাড়াবেন না, বাড়াই দিলে করোনা এফেক্টটা কমানো সম্ভব, তাই না?
এটা হলো একটা পদ্ধতি। আরেকটা কি বলেন তো? তারটা রেগুলার শেপের হইতে হবে, তাহলে করোনা ইফেক্টটা কমে যাবে। এটা আপনারা বলতে পারেন। স্যার আমরা যদি ডিস্ট্রিবিউশন লাইনে যে কোনো ম্যাটেরিয়ালস মসৃণ হইতে হবে, হ্যাঁ, এটা তো একদম Transmission line. ট্রান্সমিশন লাইনে ওকে। তাহলে এই আপনারা এটা পড়বেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মেথডস অফ ডিক্রিজিং করোনা ইফেক্ট, আর এটা হচ্ছে ফ্যাক্টরস। একটু আগে যেটা পড়বেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং করোনা ইফেক্ট, এই তিনটা পড়ে রাখবেন। এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। তাহলে আপনাদের নিটের সিলেবাস এই পর্যন্তই থাকবে। আপনারা আচ্ছা, আপনারা তাহলে ক্লাসটা ক্যান্সেল করেন, ভিডিওটা ক্লোজ করে দেন।